হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেম থিঙ্কার। কেম থিঙ্কারে অ্যাসিড বেসের উপর আমাদের যে লাস্ট দুটো ভিডিও হয়েছিল সেটা মোস্টলি বেসিক প্যারামিটার্স এর উপর, যে বেসিক রুলগুলো আছে, লুইস থিওরি বা তোমার আরেনিয়াস কনসেপ্ট, কিভাবে থিওরিগুলো এসছে এবং প্যারামিটার্স গুলোর উপর ফার্স্ট ভিডিওতে আলোচনা হয়েছিল। সেকেন্ড ভিডিওতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল সেটা হলো যে অ্যাসিডের অ্যাসিডিটি বা বেসের বেসিসিটি ট্রেন্ডগুলোকে লক্ষ্য করার জন্য বা ট্রেন্ডগুলোকে বোঝার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কি কি শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা আইআইটি জয়েন্ট বা নিট বা যে কোনো টাইপের বোর্ড এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিতে পারি। পার্টিকুলার এই সমস্ত এক্সামিনেশন গুলোতে যে কোশ্চেন গুলো আসে, যেখানে দাঁড়িয়ে একটা পার্টিকুলার কতগুলো অ্যাসিড বা বেস দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে কোনটা বেশি অ্যাসিডিক বা কোনটা বেশি বেসিক। তো এই টাইপের কোশ্চেন অ্যান্সার সলভ করার জন্য আমাদের যে বেসিক ট্রিক গুলো ছিল সেগুলোকে দেখা হয়েছিল। এই ভিডিওটায় অ্যাসিড এবং বেসের যত কোশ্চেন্স আছে, মানে অ্যাসিডিটি বেসিসিটি অর্ডার প্রেডিকশনের, সেই কোশ্চেন গুলো এখানে সলভ করা হবে। তো প্রথম ভিডিওটায় মূলত আমরা অ্যাসিডের ওপর কনসেন্ট্রেট করব এবং এটারই আরেকটা পার্ট আসবে যেটায় আমরা বেসিসিটির ওপর কনসেন্ট্রেট করব। আমি কোশ্চেনগুলোকে এমনভাবে সাজিয়েছি যাতে তোমাদের পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায় এবং তোমরা মোটামুটি লং টাইমের জন্য এই ব্যাপারটাকে না ভুলো। প্রথম কোশ্চেন যেটা হলো গিয়ে, why formic acid is more acidic than acetic acid। আচ্ছা, তো এই কোশ্চেনটার জন্য আমি যেটা করব সেটা হলো যে তিনটে অ্যাপ্রোচে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দেব, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে। সেটা হলো যে কনজুগেট বেসেস স্টেবিলিটি, পার্টিকুলারলি যখন আমরা অ্যাসিডিটিটাকে জাজ করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে ফার্স্ট হলো যে এক্সপ্লেনেশন বেসড অন দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস, মানে যেটা আমরা অলরেডি লাস্ট ভিডিওটায় খুব এমফাসিস দিয়ে এসেছি বা জোর দিয়ে এসেছি। তো এখানে দাঁড়িয়ে আমার ফর্মিক অ্যাসিডের কনজুগেট বেস হলো যে এইটা, আর অ্যাসিটিক অ্যাসিডের আমার কনজুগেট বেস হলো এইটা। তো এখানে দাঁড়িয়ে কোনটা বেশি স্টেবল হচ্ছে, তো বুঝতেই পারছো আমাদের মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে যখন অ্যাসিটেট অ্যানায়নের ক্ষেত্রে বা এই কনজুগেট বেসের ক্ষেত্রে। তাহলে মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট কি করে? মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট যেটা করে সেটা হলো যে নেগেটিভ চার্জকে কনসেন্ট্রেট করতে সাহায্য করে এবং তার জন্য আমার অ্যানায়নের কিন্তু স্টেবিলিটি কমে যায়, যেটা অলরেডি আমি সেকেন্ড ভিডিওতে আর ফার্স্ট ভিডিওতে এক্সপ্লেন করে এসেছি। তাহলে এখানে কি হচ্ছে, দ্য প্লাস আই এফেক্ট অফ CH3 group increases the concentration of the negative charge on the carboxylate group and hence destabilize the conjugate base 2। তাহলে conjugate base 2 তে যখন স্টেবিলিটি কমে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, তার যে করেসপন্ডিং অ্যাসিড, তার অ্যাসিডিটি কিন্তু এখানে দাঁড়িয়ে কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি তোমার ফর্মিক অ্যাসিডের থেকে কম হয় এবং ওটাই দেওয়া আছে। দেখো পিকেটা ফর্মিক অ্যাসিডের 3.77 এবং অ্যাসিটিক অ্যাসিডেরটা 4.76, এবং পিকে এর স্কেলে আমরা যখন ফার্স্ট ভিডিওতে বুঝেছি সেটা আমরা কি দেখেছি, পিকে যত কম হয় অ্যাসিডিটি তত বেশি হয়। এই এক্সপ্লেনেশনটাই আরেক রকম ভাবে করা যেতে পারে, কি না, এক্সপ্লেনেশন বেসড অন বেসিসিটি অফ কনজুগেট বেস। আমরা আরেকটা জিনিস বুঝেছিলাম সেটা হলো যে একটা অ্যাসিডের যে কনজুগেট বেসটা থাকে তার বেসিসিটি যত কম হয় অ্যাসিডের অ্যাসিডিটি তত বেশি হয়, বা বেসের যদি কনজুগেট অ্যাসিড থাকে তার অ্যাসিডিটি যত কম হয় সেই বেসটার বেসিসিটি তত বেশি হয়। তো এই ওই থিওরিতে বা ওই পয়েন্ট অফ ভিউতে আমি কিভাবে এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারি। এখানে দেখো এগেইন আমার ফরমেট আয়ন আর অ্যাসিটিক আয়ন দুটো কনজুগেট বেস আছে। এবার অ্যাসিটিক আয়নের ক্ষেত্রে প্লাস আই এফেক্টের জন্য কি হচ্ছে, এগেইন কার্বক্সিলেট গ্রুপের উপর আমার এই যে নেগেটিভ চার্জটা রেজোনেন্সের মাধ্যমে এই কনসেন্ট্রেট হচ্ছে, রেজোনেন্সের মাধ্যমে অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জ ছড়িয়ে যায়, কিন্তু মিথাইলের প্লাস আই গ্রুপের জন্য এফেক্টের জন্য এই নেগেটিভ চার্জটা কার্বক্সিলেটের উপর বেড়ে যাচ্ছে। তো কোনো অ্যানায়নের যদি নেগেটিভ চার্জ বেড়ে যায়, আমরা যেরকম জানি ওটা ডিস্টেবিলাইজ হয়ে যায়, ঠিক একই রকম ভাবে ওটার বেসিসিটিও কিন্তু বেড়ে যায়। তার কারণটা হচ্ছে যেহেতু নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে ওই জন্য প্রোটনের অ্যাফিনিটিটা বেড়ে যাচ্ছে, তার জন্য বেসিসিটি বেড়ে যাচ্ছে। তো যেহেতু কনজুগেট বেস 2 এর বেসিসিটি বেশি ফরমেটের থেকে, তার জন্য তার কোরসপন্ডিং অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি কম হবে ফর্মিক অ্যাসিডের তুলনায়। ঠিক আছে, তো এটাই এখানে লেখা আছে যে প্লাস আই এফেক্ট অফ CH3 গ্রুপ ইনক্রিজেস দ্য বেসিডিটি অফ কনজুগেট বেস অ্যান্ড হেন্স দ্য ডিক্রিজেস দ্য অ্যাসিডিটি অফ দ্য অ্যাসিটিক অ্যাসিড। এবার হচ্ছে 3 নম্বর এক্সপ্লেনেশন। দেখো ব্রনস্টেড অ্যাসিডের অ্যাসিডিটি নির্ধারণের জন্য বা অ্যাসিডিটি ট্রেন্ডস বোঝার জন্য আরেকটা আমি পয়েন্ট বলেছিলাম, সেটা হলো যে OH বন্ডের পোলারিটি, পার্টিকুলারলি ব্রনস্টেড অ্যাসিডের জন্য। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি,
টুর যে অ্যাসিড আছে তার মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের মিথাইলের প্লাস আই এফেক্ট আছে। তো মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য এখানে কি হচ্ছে, মোস্টলি মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য ইট ইনক্রিজেস the electron density on the oxygen atom and hence decreases the polarity of the OH bond। তো যেহেতু অক্সিজেনের উপর ওভারঅল এই অক্সিজেনটার উপর আমার এই যে অক্সিজেনটা আছে এই অক্সিজেনটার উপর ওভারঅল আমার ডেন্সিটিটা ইনক্রিজ করে যাচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে যাচ্ছে, তার জন্য এই যে OH বন্ডটা আছে এই ওএইচ বন্ডের পোলারিটি কিন্তু আমার কমে যাচ্ছে এখানে দাঁড়িয়ে। তার কারণটা হলো যে অলরেডি অক্সিজেনের উপর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার মানে কি হলো, অক্সিজেন কিন্তু ওএইচ বন্ডের যে শেয়ার্ড ইলেকট্রন পেয়ারটা আছে তাদেরকে নিজেদের দিকে টানা কমিয়ে দেবে, মানে ওই মাইনাস আই এফেক্ট যেটা আমরা করেছিলাম বা ইলেকট্রোনেগেটিভিটির জন্য যেটা ইলেকট্রন যেটা পার্শিয়াল শিফটটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু এক্ষেত্রে কমে গেল। তো কমে যাওয়ার জন্য কি হচ্ছে, বন্ড পোলারিটি কমে যাচ্ছে, কারণ হাইড্রোজেনের ওপর যে ডেল্টা প্লাস ক্যারেক্টার হয়েছিল ওটাও কমে যাচ্ছে। তো পোলারিটি কমে যাওয়ার জন্য অ্যাসিডিটি এখানে কমে যাচ্ছে। তো এবার দেখলে তোমরা একটা অ্যাসিড পার্টিকুলারলি ব্রনসের অ্যাসিডকে কিভাবে তিন রকম ভাবে আমরা দেখতে পারি যে কোন অ্যাসিডিটিটা তার বেশি না কম। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখন থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা কেসে আমরা কনজুগেট বেস প্রথমে বার করব, তার স্টেবিলিটির মাধ্যমে দেখব, কারণ এটাই আমরা বারবার করে এমফাসিস দিয়ে এসছি বা জোর জোর দিয়ে এসছি এটার উপর। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হলো যে এক্সপ্লেন দ্য অ্যাসিডিটি অফ দ্য ফলোইং অ্যাসিড। এখানে দেখো প্রোপায়োনিক অ্যাসিড মানে এটা হলো যে অ্যাসিডিনের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডটা যুক্ত আছে, এখানে পিকে হচ্ছে 1.84। ঠিক একই কার্বক্সিলিক অ্যাসিড যখন ইথিলিন গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, CH2CH গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, তখন এটা হলো যে পিকে হলো 4.25। এবং একই অ্যাসিড গ্রুপ যখন আমার ইথেনের সঙ্গে CH2 গ্রুপের সঙ্গে ইথাইল গ্রুপের সঙ্গে যুক্ত আছে তাকে, যেটাকে আমরা প্রোপানোইক অ্যাসিড বলি, আর মাঝখানে থাকে অ্যাক্রাইলিক অ্যাসিড বলি, সেক্ষেত্রে আমার পিকে হয়ে যাচ্ছে 4.88। তাহলে পিকে এর থিওরি দিয়ে আমরা কি জানি, অ্যাসিডিটি প্রথমটাই সব থেকে বেশি, দ্বিতীয়টায় মিডিয়াম এবং থার্ডটায় সব থেকে কম। তাহলে এই অর্ডারটা আমরা ব্যাখ্যা করব কিভাবে, এই অর্ডারটা ব্যাখ্যা করার জন্য এগেইন কনজুগেট বেসের স্টেবিলিটি আমরা দেখব। তাহলে আমার কনজুগেট বেসটা এখানে কি হচ্ছে, আমরা আগের ভিডিওগুলোতে দেখে এসেছি যে কনজুগেট বেস বার করার জন্য আমাদের সিম্পলি প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিতে হয়, মানে প্রোটনটাকে সরিয়ে দিতে হয়, তাহলে যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ চলে আসে, যে কার্বক্সিলেট অ্যানায়নটা হয় সেটাই হলো গিয়ে আমার কনজুগেট বেস। নাও দেখো এই যে কার্বক্সিলেট অ্যানায়নটা আছে, এই কার্বক্সিলেট অ্যানায়নটা কিসের দিয়ে যুক্ত আছে, sp হাইব্রিডাইজ কার্বনের সঙ্গে যুক্ত আছে, যেটা হলো যে 50% এস ক্যারেক্টার। এবং এস ক্যারেক্টার বেড়ে গেলে কি হয়, এস ক্যারেক্টার বেড়ে গেলে আমার মাইনাস আই এফেক্ট বেড়ে যায়, ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। এগুলো সব কিন্তু আমরা লাস্ট দুটো ভিডিওতে কভার করেছি থিওরিটা। তাহলে এখানে যখন sp2 হাইব্রিডের সেকেন্ড কনজুগেট বেসের জন্য আছে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে এখানেও মাইনাস আই এফেক্ট আছে কিন্তু তুলনামূলকভাবে ফার্স্টার থেকে কম। আর থার্ড এর ক্ষেত্রে তো মাইনাস আই এফেক্ট একেবারেই নেই বললে চলে, উল্টে প্লাস আই এফেক্ট কিছুটা আছে আমরা বলতে পারি, কারণ এখানে এস ক্যারেক্টার 25%, নর্মাল sp3 এস ক্যারেক্টার। তাহলে স্টেবিলিটির দিক দিয়ে কোনটা বেশি স্টেবল হচ্ছে, অবশ্যই স্টেবিলিটির দিক দিয়ে সেটাই স্টেবল হচ্ছে যেখানে মাইনাস আই এফেক্টটা তোমাদের এখানে বেশি আছে, সেটা হলো স্টেবিলিটির দিক দিয়ে বেশি হচ্ছে। তাহলে তাহলে দাঁড়িয়ে ফার্স্টটা আমার কনজুগেট বেস বেশি স্টেবল হচ্ছে, সেকেন্ডটা মিডিয়াম, থার্ডটা একদমই স্টেবল হচ্ছে না। এখানে দেখো ওটাই লেখা আছে মোর দ্য এস ক্যারেক্টার and in hybridization more the electronegativity as the s orbital is near to nucleus, এটা আগে বোঝানো হয়েছে তোমাদেরকে অলরেডি। তাহলে আমার অ্যাসিডিটি সব থেকে বেশি কোথায় হচ্ছে, এই কারণে এই অ্যাসিডটা যেটা প্রোপায়োনিক অ্যাসিড সেটার অ্যাসিডিটি বেশি হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাক্রাইলিক অ্যাসিড, তারপরে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। এবং এটা কিন্তু আমরা পুরোটাই কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা করলাম। তো একই জিনিস, যেটা মোর দ্য ইলেকট্রোনেগেটিভ সিয়াটম মোর দ্য আই এফেক্ট, এটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা, এবার হলো যে এক্সপ্লেন দ্য অ্যাসিডিটি অফ দ্য অর্ডার অফ দ্য ফলোইং অ্যাসিড। এখানে কি হয়েছে, CH2 অ্যাসিটিক অ্যাসিডের আলফা পজিশনে, মানে আলফা যে কার্বনটা আছে এখানে বিভিন্ন গ্রুপ যুক্ত আছে, নাইট্রো, সায়ানো, মিথক্সি, আর এখানে একটা যুক্ত আছে কিটোন গ্রুপ যুক্ত আছে। এবার তুমি অ্যাসিডিটি অর্ডারটা দেখো, ফার্স্ট এটার পিকে 1.68, দেন 2.47, দেন 3.56, দেন 3.58। এগেইন দেখো অ্যাসিডিটি অর্ডার কিন্তু এখান থেকে বেশি হচ্ছে, মানে ফার্স্টেরটা এটাই বেশি হচ্ছে আর এটাই গিয়ে লাস্টেরটায় গিয়ে কম হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে, এটা হলো যে এগেইন তোমাদের দেখতে হবে যে কনজুগেট বেসের স্টেবিলিটি। তাহলে আমার এখানে কনজুগেট বেসটা কি হচ্ছে, একটা কার্বক্সিলেট আয়ন আমার এখানে কনজুগেট বেস হচ্ছে, এটা হলো আমার কনজুগেট বেস, যেখানে আলফা পজিশনে আমার এক্স এক্স গ্রুপ যুক্ত আছে। তার মানে আলফা পজিশনের যে এক্স গ্রুপটা আছে সেটা মাইনাস আই এফেক্ট কি প্লাস আই এফেক্ট দিচ্ছে তার উপর বেস করে কিন্তু আমার এখানে হচ্ছে
যে এইটা স্টেবিলিটি। তাহলে এখানে যে মাইনাস আই এফেক্ট সিরিজটাকে এবার আমাদেরকে দেখতে হবে, তার কারণ হচ্ছে এদের প্রত্যেকটাই কিন্তু মাইনাস আই এফেক্ট ওয়ালা গ্রুপ। এই NO2 CN, তারপর গিয়ে মিথক্সিব, তারপর যে কার্বনিল গ্রুপ, এরা প্রত্যেকেই মাইনাস আই এফেক্ট দেয়। কিন্তু তুমি যদি মাইনাস আই এফেক্টটা সিরিজ দেখো তাহলে নাইট্রো গ্রুপের মাইনাস আই এফেক্ট কিন্তু সব থেকে বেশি। তারপর হলো যে সায়ানো গ্রুপ, তারপর হলো যে মিথক্সি গ্রুপ। পার্টিকুলারলি মিথক্সি গ্রুপের একটা প্লাস আর এফেক্ট থাকে যখন কনজুগেশন পায়, রাইট, কিন্তু অক্সিজেনের জন্য মাইনাস আই এফেক্ট দিচ্ছে। আর তারপর লাস্টের হলো যে কার্বনিল গ্রুপ, যেখানে কার্বনের sp2 হাইব্রিডাইজেশন, পার্টিকুলারলি কার্বনটা একটা ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, ইয়ে দিয়ে তোমার ওই অক্সিজেন দিয়ে যুক্ত আছে, তো পাই বন্ড দিয়ে যুক্ত আছে, সেই কারণে এই এই পার্টিকুলার ক্ষেত্রে একটা মাইনাস আই এফেক্ট শো করছে, কিন্তু এটা অনেক কম। তো এই কারণে দাঁড়িয়ে আমার স্টেবিলিটি অর্ডারটা কনজুগেট বেসের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা হবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে আমি যত যাব তত কিন্তু আমার স্টেবিলিটি কমছে। স্টেবিলিটি যত কমছে কনজুগেট বেসের, অ্যাসিডিটিও তত কমবে এখানে দাঁড়িয়ে। তো এইখানে দাঁড়িয়ে এই জন্য আমার ফার্স্টের অ্যাসিডিটিটা বেশি এবং লাস্টেরটা সব থেকে কম হয়ে যাচ্ছে, এবং ট্রেন্ডসটা এরকম শো করছে। ঠিক আছে, তো ওটাই বলা হয়েছে মোর দ্য মাইনাস আই এফেক্ট অফ এক্স মোর দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস, এইভাবে আমাদের দেখতে হবে। এবার হলো যে হুইচ ইজ মোর অ্যাসিডিক অ্যামং সাইক্লোহেক্সানল অ্যান্ড ফেনল। তো সাইক্লোহেক্সানল আর ফেনলের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক? তাহলে দেখো, সাইক্লোহেক্সানল যেটা আছে তার কনজুগেট বেস কি, এইটা হলো আমার সাইক্লোহেক্সানলের কনজুগেট বেস। আর ফেনলের যে কনজুগেট বেস আছে সেটা হলো কি এটা। এবারে এটার মধ্যে কোনটা বেশি স্টেবল? সাইক্লোহেক্সানলের যে কনজুগেট বেসটা আছে এটা প্লাস আই এফেক্টের জন্য কিন্তু এটা ডিস্টেবিলাইজ হচ্ছে, কারণ ও এর মাথায় নেগেটিভ চার্জ আছে অক্সিজেনের মাথায়, সেখানে যদি প্লাস আই এফেক্ট দিয়ে আরো ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এই কনজুগেট বেসটা কি হবে, স্টেবিলিটিটা কমে যাচ্ছে, রাইট। কিন্তু আমি যদি ফেনক্সাইড আয়নটা দেখি তাহলে এখানে আমার কি হচ্ছে, এখানে কিন্তু আমার রেজোন্যান্স হচ্ছে, রেজোন্যান্সের জন্য মাইনাস আর এফেক্ট দেখাচ্ছে যে ফিনাইল গ্রুপটা, এবং এর জন্য নেগেটিভ চার্জটা ছড়িয়ে পড়ছে কার্বনের ওপর, এই বেনজিন রিং এ ছড়িয়ে পড়ছে। তো এই যে আমরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার যেগুলো হচ্ছে এর জন্য কিন্তু আমার ফেনক্সাইড আয়নটা বেশি স্টেবিলিটি পেয়ে যাচ্ছে, এবং ওই একই কারণে যেহেতু কনজুগেট বেসটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, ফেনলটা কিন্তু মোর স্টেবল দ্যান সাইক্লোহেক্সানল। তাহলে তোমরা বুঝতেই পারছো কিরকম ভাবে আমরা কনজুগেট বেসের স্টেবিলিটির উপর বেস করে পুরো এক্সপ্লেনেশনটা করতে চলেছি এখন। তাহলে এগেইন এক্সপ্লেইন দ্য ফলোইং অ্যাসিডিটি। এটা হলো যে ফেনল নেওয়া হয়েছে, অর্থোনাইট্রোফেনল নেওয়া হয়েছে, মেটানাইট্রোফেনল নেওয়া হয়েছে, প্যারানাইট্রোফেনল নেওয়া হয়েছে। এবার তুমি যদি দেখো ফেনলের তুলনায় অর্থোনাইট্রোফেনলের অ্যাসিডিটি কম, সেই তুলনায় আবার মেটারটা একটু বেশি, আবার প্যারাটটা দেখা যাচ্ছে সব থেকে কম। এই এক্সপ্লেনেশনটা আমরা কি করে করব? তো লেটস সি, চেক দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তো কনজুগেট বেসের যখন আমরা স্টেবিলিটি চেক করব, ফার্স্ট অফ অল যখন ও মাইনাসটা আমার থাকবে, আমার নাইট্রো গ্রুপ যেটা হচ্ছে মাইনাস আর এফেক্ট শো করছে এবং স্টেবিলাইজ করছে, সেই কারণে আমার কিন্তু যে নর্মাল ফেনলটা আছে সেই নর্মাল ফেনলের তুলনায় সবকটার, বাকি এই সবকটার অ্যাসিডিটি কিন্তু বেড়ে যাচ্ছে, তার কারণে এনি হাউ নাইট্রো গ্রুপ মাইনাস আর এফেক্ট শো করছেন এবং সেই সঙ্গে দাঁড়িয়ে মাইনাস আই এফেক্ট শো করছে। তাহলে মিটার ক্ষেত্রে পার্টিকুলারলি কি হচ্ছে যে এটার জন্য স্লাইটলি অ্যাসিডিটি আমার কমে যাচ্ছে তুলনামূলকভাবে। তার কারণটা হলো গিয়ে দেখো, আমাদের যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার আমরা শো করি ফেনক্সাইড আয়নের, যেটা আমাদের কনজুগেট বেস, তাহলে তোমরা দেখতে পাবে যে নেগেটিভ চার্জটা অর্থ পজিশনে প্রথমে কনসেন্ট্রেট হচ্ছে, আর তারপর হলো যে প্যারা পজিশনে কনসেন্ট্রেট হচ্ছে। এটা কিন্তু মেটা পজিশনে নেগেটিভ চার্জ কনসেন্ট্রেট হয় না। তো মেটা পজিশনে যেহেতু নেগেটিভ চার্জ কনসেন্ট্রেট হয় না, এবং এই নেগেটিভ চার্জের ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু যেহেতু আমাদের অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে, পার্টিকুলারলি কনজুগেট বেসের স্টেবিলিটি বেড়ে যাচ্ছে নেগেটিভ চার্জে ছড়িয়ে দেওয়ার জন্য উইথ দ্য হেল্প অফ নাইট্রো গ্রুপ, মাইনাস সাইড এফেক্ট অফ দ্য নাইট্রো গ্রুপ, তাহলে সেই জন্য নাইট্রো গ্রুপগুলো যখন অর্থ আর প্যারা পজিশনে আছে তখনই কিন্তু একমাত্র আমার স্টেবিলিটি হাইয়েস্ট গেইন হচ্ছে সেখানে দাঁড়িয়ে। মেটা পজিশনে নাইট্রো থাকলে কিন্তু অতটা হচ্ছে না, কারণ মেটা পজিশনে তো নেগেটিভ চার্জটা যাচ্ছেই না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেটা হচ্ছে যে যেহেতু মেটা পজিশনে নেগেটিভ নাইট্রো গ্রুপ থাকার জন্য নেগেটিভ চার্জ যা স্টেবিলাইজেশন অতখানিও ভালো হচ্ছে না, সেই জন্য এইটার অ্যাসিডিটি তুলনামূলকভাবে বাকি দুটোর তুলনায় কমে যাচ্ছে। বাট ওভারঅল অ্যাসিডিটি নর্মাল ফেরত থেকে বেশি আছে, কারণ ওভারঅল একটা মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে
মেটা গ্রুপে মাইনাস NO2 থাকার জন্য মাইনাস আই এফেক্ট ওভারঅল একটা দেখাচ্ছে, সেটা সেটা একটা এফেক্ট আছে, সেই জন্য ফেনল থেকে এটা কমে যাচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হলো যে প্লাস আর ইন দ্য মাইনাস আর এফেক্ট ইন দ্য প্যারা পজিশন ইজ স্লাইটলি বেটার দ্যান দ্য অর্থ পজিশন। তার কারণটা হলো যে যখন আমার এই যে কনজুগেট বেস ও মাইনাস আছে, এটা ধরো আমার কনজুগেট বেসটা যেটা তৈরি হচ্ছে অর্থ পজিশনের জন্য কি তৈরি হচ্ছে, এই কনজুগেট বেসটা হলো যে এখানে ও মাইনাসটা আছে আর এখানে আমার নাইট্রো গ্রুপটা আছে। এবার নাইট্রো গ্রুপের আবার স্ট্রাকচারটা কিরকম, নাইট্রো গ্রুপের দেখো স্ট্রাকচারটা এরকম, এখানেও একটা কিন্তু ও মাইনাস এবং N প্লাস স্টেটে আছে, তাই তো, আর এখানে N ডবল বন্ড ও আছে। এবার দেখো এই যে নেগেটিভ চার্জওয়ালা গ্রুপ একটা নেগেটিভ চার্জওয়ালা গ্রুপের পাশে থাকার জন্য কিন্তু একটা স্টেরিক এফেক্ট দেখা যাচ্ছে। ওই জন্য অর্থ যে কনজুগেট বেস নাইট্রো কনজুগেট বেস আছে এটা তুলনামূলকভাবে একটু ডিস্টেবিলাইজ হচ্ছে প্যারার তুলনায়। তাই জন্য আমার হচ্ছে কি প্যারা যে পজিশনটা আছে প্যারা গ্রুপটা আমার কিন্তু সব থেকে বেশি নাইট্রো থাকার জন্য সব থেকে বেশি স্টেবল হচ্ছে কনজুগেট বেসটা, এবং এটার অ্যাসিডিটি ওই জন্য নাম্বার 1 হয়ে যাচ্ছে। সেকেন্ডে যেটা হচ্ছে অর্থটা, তার কারণটা হলো যে এখানেও আমার মাইনাস আর এফেক্ট শো করতে পারছে, মিটার ক্ষেত্রে মাইনাস আর এফেক্ট শো করতে পারছে না, ওই জন্য এটা থার্ডে আমার চলে আসছে। আর এটা তো আমার লাস্ট হয়ে যাচ্ছে কারণ এখানে কোনো মাইনাস আর বা মাইনাস আই এফেক্ট নেই। তো এরকম ভাবে আমরা এটার অ্যাসিডিটি ব্যাখ্যা করতে পারবো। তো যাই হোক, এখানে আমি একটা ছবি দেখিয়েছি, এই ছবিটা দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে নাইট্রো গ্রুপ থাকার জন্য ধর প্যারা পজিশনে যে নেগেটিভ চার্জটা যাচ্ছে মাইনাস আর এফেক্টের জন্য, সেটা কিভাবে নাইট্রো গ্রুপ থাকার জন্য এটা ছড়িয়ে পড়ছে এবং ডিসপারশন হচ্ছে বলে প্যারানাইট্রো ফেনক্সাইড আয়নটা স্টেবিলিটি পাচ্ছে। একই জিনিস কিন্তু অর্থোনাইট্রোর ক্ষেত্রে হয়। আচ্ছা, এবার হলো যে which is more acidic among phenol and O methyl phenol। তার মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এগেইন আমরা চেক দ্য স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তাহলে দেখো ফেনক্সাইডটা হলো গিয়ে নর্মাল ফেনলের কনজুগেট বেস, আর এখানটা হলো যে ও মিথাইল ফেনক্সাইড হলো যে আবার কনজুগেট বেসটা হলো যে অর্থোমিথাইল ফেনলের। তাহলে এইখানে কি হচ্ছে কনজুগেট বেসের একটা অর্থ পজিশনে নেগেটিভ চার্জ গ্যাদার হচ্ছে, এটা আমরা আগের এই যে স্ট্রাকচারটা থেকে এখান থেকেই দেখেছি এই ক্যানোনিক্যাল স্ট্রাকচারের ফেনক্সাইড আয়নের। তাহলে অর্থ পজিশনে যেরকম এখানে নাইট্রো গ্রুপ থাকার জন্য আমার স্টেবিলিটি পেয়েছিল, এইখানে কিন্তু যেটা হচ্ছে মিথাইল গ্রুপ থাকার জন্য ডিস্টেবিলাইজেশন হচ্ছে, কারণ মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট এবং প্লাস এইচ এফেক্ট আর হাইপার কনজুগেশন এফেক্ট আছে, এবং দুটোই কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে সাহায্য করে। সেজন্য নেগেটিভ চার্জ ওয়ালা কোনো কার্বনের উপর যদি আবার কোনো এফেক্ট ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু ওই ওই অ্যানায়নটা ডিস্টেবিলাইজ হয়েছে, আমরা এটা আগে দেখেছি, রাইট। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার এই যে কনজুগেট বেসটা আছে, এই কনজুগেট বেসটার স্টেবিলিটি কিন্তু একেবারে কমে যাচ্ছে দেন এই ফেনক্সাইড আয়ন কনজুগেট বেসের তুলনায়। তো সেই জন্য যেটা হচ্ছে কি, সেই জন্য আমার ও মিথাইল ফেনলের অ্যাসিডিটি কম হয়ে যাচ্ছে আর ফেনলের অ্যাসিডিটি বেশি হয়ে যাচ্ছে। এখানে ওটাই লেখা আছে সিবি স্টেবিলাইজ ডিউ টু সিবি ডিস্টেবিলাইজ ডিউ টু প্লাস আই এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন এফেক্ট অফ মিথাইল। আচ্ছা, এইখানে দেখো আরেকটা এক্সাম্পল, হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি, ফেনল, প্যারামিথাইল ফেনল আর একটা হচ্ছে মেটামিথাইল ফেনল। এখানে কি করব, প্রথমেই এগেন আমাদের একই থিওরি, প্রথমেই কনজুগেট বেসটা দেখে নাও। এবার দেখো কনজুগেট বেস যেটা ফেনক্সাইড আয়ন আছে সেই তুলনায় মিথাইল গ্রুপ দিলে কি হচ্ছে প্লাস আই এবং প্লাস এইচ এফেক্টের জন্য মানে হাইপার কনজুগেশনের জন্য ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে এবং স্টেবিলিটি আমার কমে যাচ্ছে। তার মানে ফেনলটা বাকি দুজনের থেকে নিঃসন্দেহে অ্যাসিডিটি বেশি হবে। এবার এই দুটো এফেক্টের মধ্যে দুটোর মধ্যে মানে 2 আর 3 এর মধ্যে দ্বিতীয়টায় এই 2টায় এটা হাইপার কনজুগেশন আছে। তার কারণটা হলো যে আমরা জানি রেজোন্যান্স এফেক্ট কি হয়, যখন অর্থ আর প্যারা পজিশনে গ্রুপ থাকে তখন রেজোন্যান্স এফেক্টটা ভালো হয়। হাইপার কনজুগেশনও ওয়ান টাইপ অফ রেজোন্যান্স, নো বন্ড রেজোন্যান্স আমরা বলি। আগের ভিডিওটাই তোমরা দেখেছো নাইট্রো গ্রুপ কিরকম অর্থ আর প্যারা পজিশনে থাকলেই এফেক্ট দেয়, ঠিক তেমনই ভাবে প্লাস আর বা প্লাস এইচ ওয়ালা গ্রুপ যখন অর্থ আর প্যারা পজিশনে থাকে এর এফেক্টটা অনেক বেড়ে যায়, সেটা ভালো হোক আর খারাপ হোক। এক্ষেত্রে খারাপ হচ্ছে কারণ এক্ষেত্রে মিথাইল গ্রুপ আমাদের কনজুগেট বেসের স্টেবিলিটি একদম কমিয়ে দিচ্ছে বাই ইনক্রিজিং দ্য নেগেটিভ চার্জ ডেন্সিটি অন ইট। তাহলে যেটা হচ্ছে এখানে কি, এখানে হাইপার কনজুগেশন এফেক্টটা এই ক্ষেত্রে প্যারার ক্ষেত্রে এফেক্ট করছে, বাট এইখানে কিন্তু আমার হাইপার কনজুগেশন এফেক্টটা নেই, শুধু প্লাস আই এফেক্টটা আছে। তার মানে কি এই যে আমার দুইটা আছে এইটা হলো যে মোস্ট ডিস্টেবিলাইজ, তারপর হলো এইটা হলো ডিস্টেবিলাইজ, আর তারপর এটার কোনো ডিস্টেবিলাইজেশন নেই। তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে ফেনক্সাইড, তাই জন্য
ফেনলটা সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে, তারপরে কম স্টেবল হচ্ছে হলো গিয়ে এইটা, কারণ এটা লেস ডিস্টেবিলাইজড 3 নম্বরটা, এই জন্য 3 নম্বরটা আমার সেকেন্ড পজিশনে আসছে। আর লাস্টে হয়ে যাচ্ছে আমার 2, যেখানে দাঁড়িয়ে ফেনক্সাইডটা প্লাস এইচ এফেক্ট এবং প্লাস আই এফেক্ট দুটো দিয়েই কিন্তু ডিস্টেবিলাইজেশন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো আরেকটা এক্সাম্পল, ফেনল নেওয়া হয়েছে, প্যারামিথাইল ফেনল নেওয়া হয়েছে, আর একটা হচ্ছে অর্থোমিথাইল ফেনল নেওয়া হয়েছে। নাও এইগুলোর মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক? এগেইন দেখো আগের বারের মতনই এক্ষেত্রে দাঁড়িয়ে ফেনলটা মোর অ্যাসিডিক হয়ে যাচ্ছে, রাইট? এবার প্যারামিথাইল আর অর্থোমিথাইলের মধ্যে আমাকে কনসিডার করতে হবে কোনটা বেশি অ্যাসিডিক। দেখো প্যারা আর অর্থ দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার যেটা হচ্ছে প্লাস আই এফেক্ট কিন্তু আছে, দুটোর ক্ষেত্রে আমার প্লাস আই এফেক্ট আছে এবং দুটোর ক্ষেত্রে প্লাস এইচ এফেক্ট আছে, কিন্তু প্লাস আই এফেক্টটা সব থেকে বেশি এফেক্ট হচ্ছে অর্থ পজিশনে, রাইট? তাহলে আমার যেটা হচ্ছে কনজুগেট বেসিস স্টেবিলিটির ক্ষেত্রে ফেনক্সাইডটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে। আর এই দুটোর মধ্যে আমরা যদি দেখি কনজুগেট বেস যেটা এইখানে আছে, দেখো যেটা হয়েছে যে এই অর্থ পজিশনে যেটা কনজুগেট বেস আছে, মিথাইল গ্রুপ আছে, সেইটার অনেক বেশি প্লাস আই এফেক্ট ইজ বেটার ইন অর্থ পজিশন। তো প্লাস আই এফেক্ট যেহেতু এইখানে বেড়ে যাচ্ছে, সেই জন্য আমার যেটা হচ্ছে এইটার স্টেবিলিটি সব থেকে কমে যাচ্ছে দেন 2 এর তুলনায়, কারণ 2 এর ক্ষেত্রে প্লাস আই এফেক্টটা প্যারা পজিশনে আছে, অনেক দূরে আছে, আমরা জানি প্লাস আই এফেক্ট বন্ড লেন্থের সঙ্গে ডিপেন্ড করে, তাহলে সেই জন্য দাঁড়িয়ে আমার সব থেকে বেশি স্টেবল হচ্ছে 1, তারপরে আমার স্টেবল হয়ে যাচ্ছে হলো গিয়ে 2, তারপরে আমার স্টেবল হয়ে যাচ্ছে 3, তাহলে অ্যাসিডিটি হচ্ছে 1, 2 and 3, কারণ স্টেবিলিটি যত বেশি হচ্ছে কনজুগেট বেসের, অ্যাসিডিটি তত বেশি হচ্ছে। এইখানে দেখো আরেকটা এক্সাম্পল, হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি? ফেনল নেওয়া হয়েছে, মিথক্সি অর্থোমিথক্সি ফেনল নেওয়া হয়েছে, প্যারামিথক্সি ফেনল নেওয়া হয়েছে এবং মেটামিথক্সি ফেনল নেওয়া হয়েছে, 1 2 3 4। এবার এগেইন আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি দেখবো, সব জায়গায় একই জিনিস দেখছি, তাহলে ফেনক্সাইড, মিথক্সি, অর্থোমিথক্সি, প্যারামিথক্সি আর মেটামিথক্সি ফেনক্সাইড নেওয়া হয়েছে। এবার মিথক্সি গ্রুপের আমার কি কি এফেক্ট আছে? মিথক্সি গ্রুপের আমার দুটো এফেক্ট আছে, এটা কিন্তু একটা ট্রিকি। মিথক্সি গ্রুপের একটা এফেক্ট হলো গিয়ে মাইনাস আই এফেক্ট, এই দেখো সে কনসিডার মাইনাস আই এবং প্লাস এম বোথ দ্য এফেক্ট ফর মিথক্সি গ্রুপ। তাও মাইনাস আই এফেক্টের জন্য কি হচ্ছে, মাইনাস আই এফেক্টের জন্য কিন্তু এটা কনজুগেট বেসটা এখানে স্টেবিলিটি পাচ্ছে, আর প্লাস আর এফেক্টের জন্য, প্লাস এম এফেক্টের জন্য বা প্লাস আর এফেক্টের জন্য মিথক্সি গ্রুপের কি হচ্ছে, কনজুগেট বেসটা ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে দাঁড়িয়ে এবার আমাদেরকে দেখতে হবে যে কোথায় কিরকম ভাবে এটা এফেক্ট করছে। তাহলে দেখো আমার যখন আমার অর্থ আর প্যারা পজিশনে মিথক্সি গ্রুপ থাকছে, এটার প্লাস আর এফেক্টটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, রাইট? তা কিন্তু সেই তুলনায় মেটা পজিশনে কিন্তু প্লাস আর এফেক্ট নেই, তার মানে মেটা পজিশনে শুধু মাইনাস আই এফেক্ট আছে, তার মানে 4 নম্বরের অ্যাসিডিটিটা আমার 1 নম্বরের থেকে বেড়ে যাচ্ছে, কারণ ফেনক্সাইডে কিছু মাইনাস আই এফেক্ট নেই, কিন্তু এইখানে যেটা মেটামিথক্সি আছে এখানে অ্যাটলিস্ট একটা মাইনাস আই এফেক্ট আছে। এবার প্যারা আর অর্থর মধ্যে দুটোর ক্ষেত্রেই প্লাস আর এফেক্ট আছে, যেটা আবার এদের বেসিসিটিকে, সরি অ্যাসিডিটিকে কমিয়ে দিচ্ছে, প্লাস আর এফেক্টের জন্য বা কনজুগেটিভ বেসিস স্টেবিলিটিকে কমিয়ে দিচ্ছে, প্লাস আর এফেক্টের জন্য কমাচ্ছে, মাইনাস আই এফেক্টের জন্য বাড়াচ্ছে। এবার দেখো ও মিথক্সি যেটা আছে সেটা প্লাস আর এফেক্টের জন্য তো কমাচ্ছেই স্টেবিলিটি, উপরন্তু মাইনাস আই এফেক্টটাও এখানে কম, বাট এখানে তুলনামূলকভাবে আমার যেটা হচ্ছে সেটা হলো যে এখানে মাইনাস আই এফেক্টটা 2 নম্বরে, মাইনাস আই এফেক্টটা কিন্তু একটু বেশিই আছে দেন প্যারার তুলনায়, এখানে প্লাস আর এফেক্টও আছে কিন্তু এইখানে মাইনাস আই এফেক্টটা একটু বেশি আছে অর্থোমিথক্সির ক্ষেত্রে। তো আলটিমেটলি আমার যেটা হচ্ছে, দেখো 4 নম্বরটা সব থেকে বেশি স্টেবল হচ্ছে, কারণ অনলি মাইনাস আই এফেক্ট হচ্ছে, এই জন্য 4 নম্বরে অ্যাসিডিটিটা বেশি হচ্ছে, তারপরেই 1 নম্বর চলে আসছে, কারণ বাকি দুটোর ক্ষেত্রে প্লাস আর এফেক্ট তোমরা জানো ডিস্টেবিলাইজেশন এফেক্ট এখানে বেশি হচ্ছে। এবার প্লাস আর এর মধ্যে প্লাস আর এর সঙ্গে যেহেতু মাইনাস আই এফেক্ট আছে, যেটা মাইনাস আই এফেক্ট বেশি হবে মানে একটু বেশি স্টেবিলিটির দিকে যাচ্ছে, সেইটার অ্যাসিডিটি বেশি হবে, এবং তার মধ্যে মাইনাস আই এফেক্ট কোনটা আছে, 2 নম্বরটা আছে। এবার দেখো ওই জন্য 1 নম্বরের পরে আমার 2 নম্বরে অ্যাসিডিটি চলে এলো, কারণ এইটা একটু বেশি স্টেবল হয়ে যাচ্ছে এই অর্থোমিথক্সিটা দেন প্যারামিথক্সের তুলনায়, 3 নম্বরের তুলনায় একটু বেশি স্টেবল হয়ে যাচ্ছে। এবং স্টেবলটা কেন হচ্ছে, কারণ মিথক্সির মাইনাস আই এফেক্টটা অর্থ পজিশনে থাকার জন্য একটু বেটার হয়ে যাচ্ছে, কিন্তু বোথ দ্য কেসেস প্লাস আর এফেক্ট আছে এবং তার জন্য ডিস্টেবিলাইজেশন হচ্ছে, এবং ওই কারণেই তারা 1-এর থেকে 2 আর 3টা কম অ্যাসিডিক।
কিন্তু তাদের মধ্যে ট্রেন্স একটা ডিফারেন্স আছে এবং সেটা আমরা ওই রিলেটিভ প্লাস আর এফেক্ট এবং মাইনাস আর এফেক্টের প্রভাবের উপর বেস করে আমরা জানছি। বাট ইম্পর্টেন্টলি যেটা আমাদের মাথায় রাখতে হবে, পুরোটাই আমরা কনজুগেট বেসিস স্টেবিলিটির মাধ্যমে করছি। দেখছি যে অ্যানায়নের উপর কোন ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, যত বেশি অ্যানায়নের উপর ইলেকট্রন ডেন্সিটি বাড়বে তত কনজুগেট বেস স্টেবিলাইজ হবে, আর যত ওটা কমবে বা ছড়িয়ে যাবে তত কনজুগেট বেস স্টেবিলাইজ হবে। আর অ্যানায়নের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি বাড়লে পরে কনজুগেট বেস ডিস্টেবিলাইজ হবে। নাও which is more acidic among benzoic acid and cyclohexane carboxylic acid? এবার দেখ, বেনজোইক অ্যাসিড আর সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এদের কনজুগেট বেস গুলো কি কি? এদের কনজুগেটস ফার্স্টটা হলো যে সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, আর সেকেন্ডটা হলো যে বেনজোইক অ্যাসিড। এই ক্ষেত্রে দেখো এইটা কার্বক্সিলেটটা sp3 হাইব্রিডাইজ কার্বনের সঙ্গে যুক্ত আছে, তার মানে এর একটা প্লাস আই এফেক্ট আছে। বাট এইখানে বেনজিনের ক্ষেত্রে একটা, এই কার্বনের ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট আছে। তাহলে স্টেবিলাইজ কোথায় হচ্ছে? দ্বিতীয়টা ক্ষেত্রে বেশি স্টেবিলাইজ হচ্ছে, কারণ ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে কনজুগেট বেসে, তার জন্য বেনজোইক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হবে। এবার তোমরা কোশ্চেন করতে পারো, তাহলে স্যার বেনজিন গ্রুপের প্লাস আর এফেক্ট কেন এখানে হচ্ছে না? এটাই মাথায় রাখতে হবে, বেনজিন গ্রুপের কিন্তু নর্মালি প্লাস আর এফেক্ট নর্মাল বেনজিন গ্রুপ কোন রকম সাবস্টিটিউশন ছাড়া খুব কম থাকে। তার থেকে ওই কার্বনের যে CsP2 কার্বনটা আছে তার মাইনাস আই এফেক্ট কিন্তু অনেক বেশি থাকে। ওই জন্য ওভারঅলি শুধু বেনজিন গ্রুপ যখন যুক্ত থাকে তখন মোস্টলি মাইনাস আই এফেক্টটাই ওয়ার্ক করে। দেখো আমি এখানেই রেখেছি sp2 hybridized carbon exerts more minus I effect, plus R effect of normal benzene ring is very low। এটা মাথায় রাখতে হবে, থাকে না যে তা না, কিন্তু এতই কম থাকে যেটা মাইনাস আই এফেক্ট কে সারপাস করতে পারে না কার্বন sp2 বন্ডে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্লাস আর এফেক্ট উইল বি প্রমিনেন্ট ইন কেস অফ ইলেকট্রন রিচ বেনজিন। তার মানে বেনজিনে যদি আমার কোনো গ্রুপ যুক্ত থাকে, ধরো এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রন রিচ বেনজিন, তাহলে সেটা প্লাস আর এফেক্ট দেখাতে আরম্ভ করবে। আবার যদি ধরো এখানে একটা নাইট্রো গ্রুপ যুক্ত থাকলো বা ইলেকট্রন গ্রুপ, সেটা কিন্তু আবার ইলেকট্রন ডেফিশিয়েন্ট বেনজিন, তখন ওটা আবার মাইনাস আর এফেক্ট দেখাতে আরম্ভ করবে। এটা কিন্তু মাথায় রেখো, নর্মাল বেনজিনের সঙ্গে এইটা সাবস্টিটিউটেড বেনজিনের একটা পার্থক্য আছে। যখন ইলেকট্রন রিচ বেনজিন হয় তখন ওটা প্লাস আর এফেক্ট দেখাতে আরম্ভ করে, আর যখন ইলেকট্রন উইথড্রয়িং বেনজিন মানে ইলেকট্রন পুয়ার বেনজিন হয়, যেটার সঙ্গে অলরেডি মাইনাস আই বা মাইনাস আর ওয়ালা গ্রুপ আছে, সেটা কিন্তু ওভারঅল ইলেকট্রন ডেফিশিয়েন্ট বেনজিন এবং সেটা মাইনাস আর এফেক্ট দেখাতে আরম্ভ করে। আচ্ছা, এইবার দেখো এখানে দেওয়া আছে অলরেডি যে পিকে অফ বেনজোইক অ্যাসিড ইজ 4.20, আর একটা হচ্ছে সাইক্লোহেক্সেনের কার্বক্সিলিক অ্যাসিডের পিকেটা হলো 4.87। মানে পিকে দিয়েও তোমরা দেখে বুঝতে পারছো যে বেনজোইক অ্যাসিডের অ্যাসিডিটিটা বেশি। আচ্ছা, হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি? এগেইন চলে আসলো আমার 1 2 3। এখানে কি কি দেওয়া আছে? বেনজোইক অ্যাসিড, এটা বেনজোইক অ্যাসিডের মেটা আর প্যারা পজিশনে মিথাইল গ্রুপ। ঠিক ফেনলের যেরকম ভাবে করেছিলাম ওরকম ভাবেই করতে হবে। কনজুগেট বেসটাকে বার করো। কনজুগেট বেসের ক্ষেত্রে আমরা মিথাইল গ্রুপের জন্য ওভারঅল ডিস্টেবিলাইজেশন হচ্ছে, কারণ মিথাইল গ্রুপে ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দিচ্ছে কনজুগেট বেস। তার জন্য বুঝতেই পারছো আমার 1 এর অ্যাসিডিটিটা সব থেকে বেশি হচ্ছে। 2 আর 3 এর মধ্যে কোথায় বেশি বাড়াচ্ছে? 2 এর ক্ষেত্রে প্লাস আই এফেক্ট আছে, সঙ্গে হাইপার কনজুগেশন আছে কারণ প্যারা পজিশন, আর 3 এর ক্ষেত্রে অনলি প্লাস আই এফেক্ট আছে। তার মানে সব থেকে বেশি ডিস্টেবল হচ্ছে 2 এ। তাহলে 1 হলো যে সব থেকে বেশি স্টেবল, তারপরে হলো গিয়ে 3, তারপরে হলো গিয়ে 2। তাহলে আমার এইখানে দাঁড়িয়ে এইগুলো আমি এখানে লিখেছি যে নো এইচ প্লাস প্লাস এইচ এফেক্ট আর মেটা পজিশন। তাহলে এখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে অর্ডার অফ অ্যাসিডিটিটা আমার 1 3 আর 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এইটা হলো একটা এক্সাম্পল যেখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি বেনজোইক অ্যাসিড, প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড এবং অর্থোমিথাইল বেনজোইক অ্যাসিড। এখানে দেখো এগেইন কনজুগেট বেস তো দেখবোই, বুঝতেই পারছো অ্যাপ্রোচটা তোমাদের কি রকম ভাবে হবে। এখানে অর্থ আর প্যারা দুটোর ক্ষেত্রেই আমার কিন্তু কি হচ্ছে প্লাস এইচ এফেক্ট দেখাচ্ছে এবং প্লাস আই এফেক্ট দেখাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কিন্তু আমার বেনজিন রিংটা প্লাস আর এফেক্ট দেখাচ্ছে, তার কারণে এটা একটা বেনজিন রিং এর যে কারণে আমার কনজুগেট বেসটা মোর ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে এবং নর্মাল মানে বেনজোইক অ্যাসিড থেকে এর অ্যাসিডিটি কমে যাচ্ছে। কিন্তু অর্থ পজিশনে মিথাইল এফেক্ট থাকার, মিথাইল গ্রুপ থাকার জন্য
একটা এফেক্ট দেখা যায় যেটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স, এটাকে অর্থো এফেক্টও বলে। এর জন্য কি হয়, এর জন্য বেসিক্যালি আমাদের যে মলিকিউলসটা আছে তার প্ল্যানেটটা ব্রেক হয়ে যায়, এবং এই কারণে যে প্লাস আর এফেক্টটা আছে ওই প্লাস আর এফেক্টটা কিন্তু হিন্ডার্ড হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার ওভারঅল বেনজিন রিং এর প্লাস আর এফেক্টটা কিন্তু আমার ডিমিনিশড হয়ে যাচ্ছে। অর্থ এফেক্টের উপর একটা কমপ্লিট ভিডিও আমাদের কেমথিঙ্কার চ্যানেলে আছে, ওটা আমার উপরে লিঙ্ক দেওয়া আছে, যেখানে বাদিকে দেখতে পাচ্ছ লিঙ্কটা, সেইখানে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে কিন্তু অবশ্যই দেখে নিন। তো এইখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে অর্থ এফেক্টটাকে মাথায় রাখতে হবে, এবং অর্থ এফেক্টের জন্য যেহেতু শুধু মাইনাস আই এফেক্ট কাজ করে, সেই জন্য কিন্তু আমার এই যে 3 নম্বর কনজুগেটটা বেসটা আছে এইটার স্টেবিলিটি সব থেকে বেড়ে যাচ্ছে, এবং ওটার অ্যাসিডিটি আমার সব থেকে বেশি হয়ে যাচ্ছে 3 নম্বর, তারপর আছে 1 নম্বর, তারপর আছে 2 নম্বর। এটা কিন্তু অর্থ এফেক্টের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এবং এটার উপর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কিভাবে হচ্ছে স্ট্রাকচার দিয়ে সুন্দর করে ওখানে বোঝানো আছে। আচ্ছা, এটা হলো গিয়ে হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি। অ্যাসিডিটি অর্ডারটা কি হবে এখানে, বেনজোইক অ্যাসিড, প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, মেটানাইট্রোবেনজোইক অ্যাসিড, অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিড। তাহলে কনজুগেট বেসিস স্টেবিলিটি দেখবো। এবার দেখো নাইট্রো গ্রুপের জন্য ওভারঅল বেনজিন রুমের গ্রুপে বেনজিন রিংটা এবার কি মাইনাস আর এফেক্ট দেখাতে সাহায্য করবে, তো বেনজিন রিং ইলেকট্রন ডিলোকালাইজ করে দিচ্ছে আমার। তো তার জন্য ওভারঅলই বেনজোইক অ্যাসিডের তুলনায় নাইট্রো গ্রুপওয়ালা বেনজোইক অ্যাসিড গুলো খুব ভালো আমার অ্যাসিডিটি শো করবে। এবার মাইনাস আর এফেক্ট কোথায় কোথায় বেশি হয়, অর্থ পজিশন আর প্যারা পজিশন, আর অর্থ পজিশনে আমার বেশি হয়। তার মানে সব থেকে কম অ্যাসিডিক এখানে হয়ে যাচ্ছে 1 নম্বরটা, তারপর আমার চলে আসছে 3 নম্বরটা, কারণ আমার মেটা পজিশনে মাইনাস আর এফেক্ট অত ভালো দেখাচ্ছে না। মাইনাস আর এফেক্টের জন্যই তো স্টেবিলিটি পাচ্ছে কনজুগেট বেসটা, কিন্তু মেটা পজিশনে ওটা ভালো দেখাচ্ছে না। এইবার আমার দেখো প্যারা পজিশন আর অর্থ পজিশন, প্যারা পজিশন আর অর্থ পজিশনের মধ্যে কোথায় মাইনাস আর এফেক্টটা ভালো দেখাবে। দেখো অর্থ পজিশনের জন্য এখানে দাঁড়িয়ে কি হচ্ছে, অর্থ পজিশনে কিন্তু আমার এখানে মাইনাস আর এফেক্ট শুধু ভালো দেখাচ্ছে না, এইখানে যে মাইনাস আই এফেক্টটা আছে, মানে এখানে কাছ থাকার জন্য এইটা কিন্তু মাইনাস আই এফেক্টটাও খুব ভালো দেখাচ্ছে, যেহেতু এটা খুব কাছে আছে। এই জন্য ওভারঅল 4 নম্বরে আমার অ্যাসিডিটিটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নাইট্রো গ্রুপটা যেহেতু এখানে অর্থ পজিশনে থাকার জন্য এখানে মাইনাস আই এফেক্টটা প্রচন্ড স্ট্রং করে দিচ্ছে, সেই কারণে দাঁড়িয়ে আমার এখানে হয়ে যাচ্ছে কি, হয়ে যাচ্ছে যে এটার তুলনায় 2-এর তুলনায় আমার 4-এর অ্যাসিডিটি বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য 4 আর 2 প্রথমে আসছে, তারপর তো অ্যাজ ইউজুয়াল 3 নম্বরটা আসছে, কারণ 3 নম্বরের নাইট্রো গ্রুপ আছে মেটা পজিশনে, বাট এটা এফেক্টটা একেবারেই কমে যাচ্ছে মেটা পজিশনে থাকার জন্য। আর ওভারঅলি একটা হলো গিয়ে আমার কম অ্যাসিডিক হয়ে যাচ্ছে, কারণ একের স্টেবিলিটিটা মানে কনজুগেট বেসিস স্টেবিলিটিটা অনেক কমে যাচ্ছে। তার কারণটা হলো যে এতে কোনো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট নেই। এইখানে দেখো একটা জিনিস, এই যে এফেক্টটা আছে, এই এফেক্টটার জন্য অর্থ পজিশনের যে এফেক্টটা আছে এখানে কতখানি আমার কমিয়ে নিচ্ছে, এখানে এই ব্যাপারটা কতখানি আমার কমিয়ে নিচ্ছে। পার্টিকুলারলি আমি এখানে বলবো যে এই যে অর্থ পজিশনে এটা কিন্তু আরেকটা স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্সের জন্য হচ্ছে। এই ব্যাপারটা বোঝার জন্য একটু ইনডেপথ বুঝতে হবে। ব্যাপারটা যেটা হচ্ছে, দেখো বেনজিন রিং এর নাইট্রো পজিশনে যে থাকার জন্য এইখানে যেটা হচ্ছে, এইখানে প্লাস আর এফেক্টটা একেবারেই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মাইনাস আই এফেক্টটা প্রচন্ড বেড়ে যাচ্ছে, তার কারণটা হয়ে গেছে যে যেহেতু এটা খুব কাছে চলে আসছে, এবং এই কারণের জন্যই আমার যেহেতু এখানে রেজোন্যান্স এফেক্টটা একেবারে কমে যাচ্ছে, এবং তার উপর দাঁড়িয়ে মাইনাস আই এফেক্টটা খুব বেড়ে যাচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে কিন্তু একটা অ্যাসিডিটি একটা ড্রাস্টিক পার্থক্য এখানে দেখাচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি, এগেইন এটা হলো যে অর্থো হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড, মেটাহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি হাইড্রোক্সিলিক অ্যাসিড এবং ডাইহাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এইখানে যে কনজুগেট বেস গুলো আছে সেটা হলো যে তার মধ্যে 1 আর 4 যে কনজুগেট বেসটা আছে এটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজড হচ্ছে, রাইট। এটা আমরা আগেও দেখেছি 3 নম্বর ভিডিওতে, যে আমরা যেখানে ব্যাখ্যা করেছিলাম যে কি কি রকম ভাবে কনজুগেট বেস গুলো স্টেবিলাইজ হতে পারে, সেই ফ্যাক্টরের মধ্যে হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর দেখেছিলাম। তো 4টা আমার 1 নম্বরে থাকবে, কারণ 2টা হাইড্রক্সি অ্যাসিডের জন্য বেশি ভালো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, দেন আমার 2টা থাকবে। এইবার আমার দেখতে হবে
2 আর 3 এটার মধ্যে কোনটা বেশি স্টেবল হচ্ছে। এখন দেখো ওইচ এর আমরা কি দেখতে হবে, ওইচ এ আমরা প্লাস আর এফেক্ট আছে আর মাইনাস আই এফেক্ট, কিন্তু প্লাস আর এফেক্টটা কোথায় কাজ করছে না, মেটা পজিশনে কাজ করছে না, এখানে শুধুই মাইনাস আই এফেক্ট কাজ করছে। তার মানে এইখানে দাঁড়িয়ে কিন্তু এইটার অ্যাসিডিটি আমি বলতে পারি যে 2 নম্বরের অ্যাসিডিটি আমার থার্ড বেস অ্যাসিড হয়ে যাচ্ছে, ওয়েল 3 নম্বরটা আমার একদম লাস্ট হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে প্লাস আর এফেক্ট দিয়ে এটা কিন্তু ডিস্টেবিলাইজ করে দিতে পারছে তোমার কনজুগেট বেসটাকে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে 4 নম্বরটা, কারণ দুটো হাইড্রক্সি গ্রুপের জন্য ভালো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তারপরেরটা হলো যে 1 নম্বরটা যেটা মিডিয়াম হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তারপরটা হচ্ছে 2 নম্বর, আর তারপরটা হলো গিয়ে 3 নম্বর। আচ্ছা, এবার এখানে হলো গিয়ে হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি ফর অর্থোক্লোরো, মেটাক্লোরো আর প্যারাক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তো ক্লোরিনের ক্ষেত্রে এখানে প্রথমে আমরা দেখি কনজুগেট বেসের স্টেবিলিটি কি হচ্ছে। ক্লোরিন শোজ মাইনাস আই এফেক্ট, ক্লোরিন কিন্তু প্লাস আর এফেক্ট কোন রকম শো করতে পারে না, তার কারণটা হলো যে 2p অরবিটালের সঙ্গে কার্বনের সঙ্গে ক্লোরিনের 3p অরবিটালের ওভারল্যাপ ভালো হয় না। এবং রেজোন্যান্স এফেক্টে আমার রেজোন্যান্সের ভিডিওটা তোমরা যদি পুরো দেখে থাকো, সেখানে তোমরা দেখেছো যে কিভাবে পি অরবিটালের ওভারল্যাপের জন্য রেজোন্যান্স হয় এবং তাদের এনার্জিটা সমান থাকতে হয়, মানে 2p অরবিটালটার এনার্জি কিন্তু 3p অরবিটালের এনার্জির তুলনায় আলাদা, রাইট? প্রাইমারি কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ওই কারণে ওটার কিন্তু ওভারল্যাপ হচ্ছে না, পাই বন্ডিং মানে প্লাস আর এফেক্ট শো করতে পারছে না ওখানে দাঁড়িয়ে ক্লোরিন, তো শুধু মাইনাস আই এফেক্ট শো করছে। তাহলে মাইনাস আই এফেক্টের জন্য অনলি কোন ফ্যাক্টর কাজে লাগবে, মাইনাস আই এফেক্টের জন্য আমার এই যে এখানে মাইনাস আই এফেক্টটা দিচ্ছে, তো মাইনাস আই এফেক্টের জন্য আমার অনলি ডিস্টেন্সটা আমার এখানে মাথায় রাখতে হবে। ডিস্টেন্স কিভাবে মাথায় রাখতে হবে, অর্থ মেটাক্লোরো, তাহলে কোনটা সব থেকে কাছে আছে, অর্থ কাছে আছে, তাহলে অর্থটা ওই জন্য সব থেকে বেশি অ্যাসিডিক হবে, কারণ কনজুগেট বেসটা সব থেকে বেশি স্টেবিলাইজ হয়ে যাচ্ছে মাইনাস আই এফেক্টের জন্য। তারপর তারপর হচ্ছে মেটা, তারপর হলো গিয়ে প্যারা। দেখো 1 2 3 এই অর্ডারে আমার কনজুগেট বেস স্টেবিলিটি হচ্ছে এবং সেই সঙ্গে অ্যাসিডিটিও বেড়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হলো গিয়ে হোয়াট ইজ দ্য অর্ডার অফ অ্যাসিডিটি ফর মিথক্সি বেঞ্জোইক অ্যাসিড, যেটা হলো যে অর্থ পজিশনে মিথক্সি আছে, মিটা পজিশনে মিথক্সি আছে, প্যারা পজিশনে মিথক্সি আছে। এটাও কিন্তু ওই ফেনলের মতন কেস, খুব মাথায় রাখতে হবে বোথ এফেক্ট, যে বোথ দ্য কনজুগেট বেস 1 and 2 প্লাস আর এফেক্ট ইজ ডিমিনিশড। 1 আর 2 এর ক্ষেত্রে আচ্ছা ওমিথক্সের জন্য আমাকে কিন্তু দুটো এফেক্ট কাজে লাগতে হবে, একটা হলো গিয়ে প্লাস আর এফেক্ট, একটা হলো মাইনাস আই এফেক্ট। প্লাস আর এফেক্টটা কনজুগেট বেসকে ডিস্টেবিলাইজ করবে, মাইনাস আই এফেক্টটা কনজুগেট বেসকে স্টেবিলাইজ করবে। তাহলে যখন ডিস্টেবিলাইজ কোথায় হচ্ছে, যখন ও মিথক্সি গ্রুপটা মেটা পজিশনে থাকছে, আমরা জানি রেজোন্যান্স এফেক্ট মেটা পজিশনে হয় না, কোনো সাবস্টিটিউশন থাকতে পারে। আর একটা হলো যে অর্থ পজিশনে থাকলে পারে, আমরা জানি স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স অর্থ পজিশনে থাকলে পারে হয়। তাহলে এই দুটো ক্ষেত্রে কিন্তু আমার সব থেকে কম হয়ে যাচ্ছে আমার প্লাস আর এফেক্টটা, তার মানে সব থেকে কম অ্যাসিডিক হচ্ছে কিন্তু প্যারামিথক্সি, কারণ প্যারামিথক্সিটা ডিস্টেবিলাইজ সব থেকে বেশি হচ্ছে, কারণ প্যারা পজিশনে মিথক্সি আছে, প্লাস আর এফেক্ট খুব ভালোভাবে কাজ করতে পারছে। তাহলে দাঁড়িয়ে এই দুটোর মধ্যে আমার দুটোই ডিমিনিশড অবস্থায় আছে প্লাস আর এফেক্ট। মাইনাস আই এফেক্ট কোথায় বেশি, 1 এ মাইনাস আই এফেক্ট বেশি আছে, 2 তে কম আছে। তাহলে কি 1 এর অ্যাসিডিটি 2 এর থেকে কম হবে, 2 এর থেকে বেশি হবে? এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হলো কি বলতো, সেটা হলো যে হাইড্রোজেন বন্ডিং ফ্যাক্টর। সেটা দেখো এই যে আমার অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা কিন্তু অর্থ পজিশনে যে মিথক্সি আছে তার সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে, কিন্তু তার কনজুগেট বেসটা আছে সেটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না। একটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজ হচ্ছে, কনজুগেট বেসটা হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না। তার মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কনজুগেট মানে কনজুগেট বেসটা একটু ডিস্টেবিলাইজড হচ্ছে তুলনামূলকভাবে অ্যাসিডের তুলনায়। এবার এখানে দেখো এখানে দুটো ফ্যাক্টর আছে, মাইনাস আই এফেক্টের জন্য এটা দ্বিতীয়টার তুলনায় বেশি স্টেবল হয়ে যাচ্ছে, মাইনাস আই এফেক্ট কাছে আছে বলে, অথচ হাইড্রোজেন বন্ডিং এর জন্য এটা দ্বিতীয়টার তুলনায় আবার একটু ডিস্টেবিলিটিও পাচ্ছে। এই দুটো এফেক্ট নালিফাই হয়ে অর্ডারটাকে কি করে দিয়েছে, দেখো 1 আর 2 এর অ্যাসিডিটি একদম প্রায় সমান চলে এসেছে, সেই তুলনায় আমার 3 এর অ্যাসিডিটি একেবারেই কম, কারণ মিথক্সির প্লাস আর এফেক্ট যেটা আছে সেই প্লাস আর এফেক্টটা আমার কনজুগেট বেসটাকে ডিস্টেবিলাইজ করে দিচ্ছে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য অ্যাসিডিটি অর্ডার অফ ফর্মিক অ্যাসিড অ্যান্ড এখানে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডে অ্যাসিডিটি বেশি হচ্ছে, তার কারণটা কি, কনজুগেট বেস দেখো
কনজুগেট বেসে কোথায় বেশি স্টেবিলাইজ হচ্ছে, অবশ্যই অক্সালিক অ্যাসিডে একটা মাইনাস আই এফেক্ট আছে, কারণ কার্বক্সিল গ্রুপ মাইনাস আই এফেক্ট শো করে, এটা তোমরা দেখেছো ইন্ডাকটিভ সিরিজের ভিডিওটা। তো সেই জন্য এইটা বেশি স্টেবিলাইজ হচ্ছে, এবং এই কারণে এগেইন ফর্মিক অ্যাসিডের তুলনায় এই কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। আরেকটাও কিন্তু হাইড্রোজেন বন্ডিং এফেক্ট এখানে হতে পারে, যে কারণে এটা স্টেবিলিটি পাচ্ছে। আচ্ছা, হুইচ ইজ মোর স্ট্রঙ্গার অ্যাসিড? 1, 2 আর 3 এর মধ্যে একই ফ্যাক্টর। এবার মাইনাস আই এফেক্টের ডিস্টেন্স দিয়ে তোমরা দেখবে, দেখো এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাইনাস আই এফেক্ট যে কার্বক্সিলিক অ্যাসিডটা করছে এইটা কাছে আছে, এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাইনাস আই এফেক্ট যে কার্বক্সিলিক অ্যাসিডটা করছে এইটা হলো গিয়ে একটু দূরে আছে। এটা কোথায় আছে? এইটা এইখানে আছে। আর এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে কার্বক্সিলিক অ্যাসিডটা আছে এইটা হলো যে মানে অনেক বেশি দূরে আছে। তাহলে ডিস্টেন্স অনুসারে আমার এখানে মাইনাস আই এফেক্ট কিন্তু কমে যাচ্ছে। তার মানে 1 এ মাইনাস আই এফেক্টটা আমার সব থেকে বেশি হচ্ছে, তারপর 2 এ হচ্ছে, তারপর 3 এ হচ্ছে। তার মানে স্টেবিলিটি 1 এর সব থেকে বেশি, 2 এর সব থেকে মিডিল, তারপর 2 এরটা হলো মিডিল, আর 3 এরটা হলো সব থেকে কম। তো ওই জন্য আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 এর অ্যাসিডিটি বেশি, 2 এর অ্যাসিডিটি মিডিল, 3 এর অ্যাসিডিটি সব থেকে কম। আচ্ছা, এটা হলো আমাদের লাস্ট কোয়েশ্চেন অ্যাসিডের অ্যাসিডিটি ট্রেন্ডসের উপর। সেটা হলো গিয়ে আমার এই যে ম্যালিক অ্যাসিড আর ফিউমেরিক অ্যাসিডের অ্যাসিডিটি। ফার্স্ট অফ অল দেখো, ম্যালিক অ্যাসিড কোশ্চেন আসতে পারে ম্যালিক অ্যাসিড সব থেকে বেশি অ্যাসিডিক, খুব বেশি অ্যাসিডিক দেন ফিউমেরিক অ্যাসিডের তুলনায় কেন? ঠিক আছে, কিন্তু আরেকটা হলো গিয়ে যে সেকেন্ড ডিসোসিয়েশনটা যদি দেখা হয়, মানে PK2টা যদি দেখা হয়, সেই ক্ষেত্রে কি ফ্যাক্টর হচ্ছে। দেখো এইখানে দাঁড়িয়ে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমার ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে সেটা হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজড হচ্ছে, এবং হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্টেবিলাইজড হওয়ার জন্য এটার কিন্তু অ্যাসিডিটি প্রচন্ড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে আমার এখানে ফিউমারিক অ্যাসিড, যেহেতু এখানে অপোজিট ডাইরেকশন আছে, এটা কি, এটা তো ট্রান্স, তো ট্রান্সের জন্য এইখানে যেরকম হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এইখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হতে পারছে না, এই জায়গাটায় কোনো হাইড্রোজেন বন্ডিং হতে পারছে না, তার জন্য এইটার কনজুগেট বেসের স্টেবিলিটি কমে যাচ্ছে, এবং ফিউমারিক ম্যালিক অ্যাসিডে আমার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। এবং সেই একই কারণে আমার দ্বিতীয় ডিসোসিয়েশনটা অ্যাকচুয়ালি এখানে উল্টো দেওয়া আছে, এইটা তোমার PK2টা আমার এখানে হবে 6.23, আর আমার এই PK2 ফর ফিউমারিক অ্যাসিডটা এটা হবে 4.38। ঠিক আছে, এইখানটা এটা উল্টে গেছে, এটা ভুল দেওয়া আছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে PK2টা কি, অ্যাকচুয়ালি PK2টা হলো যে সেকেন্ড ডিসোসিয়েশন, মানে এইখান থেকে হাইড্রোজেনটা কতখানি H+ এ ডিসোসিয়েট করতে পারে। এবার দেখো ফার্স্ট টেট্রার ক্ষেত্রে কি, যে কনজুগেট বেসটা আছে সেইটা হলো গিয়ে হাইড্রোজেন বন্ড হয়ে আছে, এবার এইখান থেকে তো সেকেন্ড হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, ওই কারণে ওর অ্যাসিডিটিটা কমে যাচ্ছে। বাট এইটায় সেকেন্ডেরটায় যেটা আমার ফিউমারিক অ্যাসিডের যে ইয়েটা আছে, সেই কনজুগেট বেসটা আছে, সেই ফিউমারিক অ্যাসিডের কনজুগেট বেসের ক্ষেত্রে আমার হচ্ছে হলো গিয়ে হাইড্রোজেন বন্ড নেই, এই জন্য এই হাইড্রোজেনটা খুব ইজিলি বেরিয়ে যেতে পারছে, ওই জন্য এর যে PK2টা আছে এটা কিন্তু কমে যাচ্ছে, মানে এটা এই কনজুগেট বেসটার আবার যে সেকেন্ড PK2 বা সেকেন্ড অ্যাসিডিটিটা এটা বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি ব্যাপারটা যেটা হলো কি, ফার্স্ট অ্যাসিডিটি ম্যালিক অ্যাসিডের বেশি হচ্ছে, তার কারণ হলো কনজুগেট বেস স্টেবিলিটি পাচ্ছে হাইড্রোজেন বন্ড দিয়ে, যেটা ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু আবার যখন এই কনজুগেট বেসটা সেকেন্ড টাইম অ্যাসিড হয়ে কাজ করছে, মানে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে PK2টা, তখন এটা আবার ডিসোসিয়েট হতে পারছে না হাইড্রোজেন বন্ডিং স্টেবিলিটির জন্য, তখন এটার স্টেবিলিটি কমে যাচ্ছে তুলনামূলকভাবে সেকেন্ডটার তুলনায়, কারণ সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং নেই। তো এইটা হলো আমাদের কমপ্লিট কোশ্চেন আনসার সেশন অ্যাসিডিটি ট্রেন্ডসের উপর। এর পরের ভিডিওটা খুব শিগগিরই বেসিস ট্রেন্ডসের উপর আনছি, তার কারণটা হলো যে ওটারও যত কোশ্চেন আনসার আমরা প্র্যাকটিস করবো তত আমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। তো ওই ভিডিও এই দুটো ভিডিও দেখার পর তোমাদের জেনারেলি অ্যাসিডিটি বেসিডিটির উপর পুরো কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপর জেনারেল অর্গানিক কেমিস্ট্রির পুরো কোর্সটা শেষ করার পর আমি MCQ আর রিজনিং অ্যাসারশন এই সমস্ত জিনিসের উপর একটা ওভারঅল কোশ্চেন আনসার সেশন আনবো, সেটা ফাইনাল ভিডিও, যেখানে তোমাদের পুরো জিওসির আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সি ইউ নেক্সট টাইম, ভালো থাকো, বাই।